ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব আফসান চৌধুরী, আপনি যদি একটু গণমাধ্যমের পরিপ্রেক্ষিত থেকে ও এই চরম ভাবাপন্ন বিষয়টি যদি একটু আলোচনা করতেন। আপনি একটু বলেছেন বটে যে দল নির্ভর গণমাধ্যম, এটা যদি একটু বিস্তার করতেন। আমার কাছে একটু মনে হয় গণমাধ্যমের সামনে একটা বড় সংকট আছে। সেটা হলো বিভিন্ন আইন হচ্ছে এবং কেউ বুঝতে পারছে না যে কোন আইনটা কোন জায়গায় প্রযোজ্য, কিভাবে প্রযোজ্য। অতএব এটা আমার সাংবাদিকদের মধ্যে একটা দুশ্চিন্তা সংখ্যা তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে পত্রপত্রিকা করার সময় বা টেলিভিশন স্টেশন করার সময় মালিকরা পয়সা দিয়েছে, কিন্তু এখন যা বাজারের যে অবস্থা, বেশ কিছু জায়গায় বেতন ঠিক মতো হচ্ছে না। তো আমি মনে করি এটা একটা বড় একটা সংকট। এবং আমি হচ্ছে প্রফেশনাল সাংবাদিক, অর্থাৎ বিজ্ঞাপন নিতে হবে, কারণ বেতন দেওয়াটা আমাদের খুব জরুরি, এটা একটা বড় বিষয়। তৃতীয়ত হয়েছে যে আমাদের দেশে এই ইউনিয়ন করা সাংবাদিকরা এখন অনেক প্রভাবশালী, এবং ইউনিয়ন করা সাংবাদিকরাই নির্ধারণ করছে যে কোন দিকে হাওয়াটা ঘুরবে। এবং তারা যদি গত 2-3 বছরে দেখেন, অনেকগুলো ঘটনার পেছনে তারাই প্রধানত দায়ী। চতুর্থত হচ্ছে এই দেশে সাংবাদিকদের একটা ধারণা হয়ে গেছে তাদের দল না করলে তারা সঠিক না, অর্থাৎ তারা দেশপ্রেমিক সাংবাদিক হতে চায়। কখনো বিএনপির সাংবাদিকরা দেশপ্রেমিক হয়, আওয়ামী লীগের সাংবাদিকরা দেশপ্রেমিক হয়। সাংবাদিকের জন্য যে দেশপ্রেম হচ্ছে কারো দলের পক্ষে না থাকা, এই চর্চাটা আমাদের নেই। তো আমাদের সম্পাদকরাও আছেন, সম্পাদকরা ঠিক একইভাবে এই ভূমিকাটা পালন করেন। এবং যেহেতু আমাদের জীবনে অনেক সম্পাদকের অধীনে আমরা কাজ করতে হয়েছে, আমরা দেখি সম্পাদকদের খুব একটা অসুবিধা হয় না, সাংবাদিকদেরই অসুবিধা হয়। আমি একটা কথা বলি, আমাকে একবার ডিজিএফআই নিয়ে গিয়েছিল। তো এখন ডিজিএফআই নিয়ে গিয়ে আমাকে অত্যাচার টচ্চার না, আমার সামনে বসিয়ে আমি একটা মিলিটারি সম্পর্কে একটা বক্তব্য রেখেছিলাম সেই কারণে। তো যেটা আমার কাছে মজা লেগেছিল, সেটা উনি কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলছেন, আমার কাছে সঙ্গে কথা বলাটা ওনাদের গুরুত্বপূর্ণ ছিল না। টাক করে একটা সুইচ অন করে দিয়ে বাংলাদেশের একটা সম্পাদকের সঙ্গে কথা বলে, এবং সেই সম্পাদকের কণ্ঠ থেকে বোঝা যায় যে কত বিনয়ের সঙ্গে তারা কথা বলছে এই ডিজিএফআই ভদ্রলোকের সাথে। তারপরে অফ করে, তারপরে আমার সঙ্গে জিজ্ঞেস করে কফি খাওয়ায়, আরেকটা টাক করে বের। তো বাংলাদেশে প্রধান প্রধান সব সম্পাদকের সঙ্গে তারা কথা বলে। যদি সম্পাদকদের এইটা মনে না হয় যে আমি কারো সঙ্গে যাদের একটা এমন একটা অবস্থান আছে যেখানে তারা প্রয়োগ করে এবং সাংবাদিকদের উঠিয়ে নিয়ে যেতে হবে, ধরে নিয়ে যেতে, এখন তো অনেক কম হয়, আগে তো বেশি হয়েছে, তাহলে আমার ধরে নিতে হবে যে আমার সম্পাদকরাও মনে করে যে এটা ব্যবস্থার অংশ। তো এই অবস্থানগুলো থেকে আপনি যদি সম্পাদকদের দেখেন, মালিকদের কথা তো আমি বললামই, আর সাংবাদিকরা যেটা আগে কিছুটা হলেও তারা মনে করতো যে না আমি কোনো দলমত করব না, এখন তো এটা অহংকারের বিষয় হয়ে গেছে যে আমি দলীয় সাংবাদিক, আমি এটার পক্ষে, আমি নিরপেক্ষ সাংবাদিক না। নিরপেক্ষতা সাংবাদিক না মানে হচ্ছে যে তোমার উপরে তো আমি নির্ভর করতে পারবো না, তুমি সত্যি কথা বলছো না মিথ্যে কথা বলছো। তো সাংবাদিকের ব্র্যান্ডই অত্যন্ত এইটা 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 এটা খুবই গুরুত্বপূর্ণ যে অনেক সাংবাদিকে এখন প্রকাশ্যে বলছেন যে না আমি নিরপেক্ষ নই, আমি ন্যায় বিচারের পক্ষে, তাই আমি ওই পক্ষে। সাংবাদিকদের বা সম্পাদকদের এই ভূমিকা আপনি কিভাবে দেখেন, বা গণমাধ্যমের ভূমিকা? এটা আসলে যে সত্যের কথা আমরা আগে আলোচনা করছিলাম, যে মানুষ আগে তার ভালোবাসার দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ সে যেটা চায় তার বাসনার দ্বারা পরিচালিত হয়। সমস্যাটা হচ্ছে কি সত্যের সাথে জ্ঞান এবং সত্যকে যদি এক ধরি আর কি, এর সাথে বাসনার সম্পর্ক কি? অর্থাৎ আমি যেটা চাই সেটাকে আমি সত্য মনে করি, না সত্যকে আমি চাই, সেটা হচ্ছে কথা। আমি মনে করি আমি যা চাই সেটাকে সত্য মনে করি। এইটা আমি একটু ভয়ের সাথে দেখছি। এই যে কথা আমরা বলছি যে আমরা বহু লড়াই করে এই দেশে একটা জাতীয় রাষ্ট্র তৈরি করেছি। জাতীয় রাষ্ট্র মানে এই নয় যে এটা শুধু এক জাতির রাষ্ট্র। আমি বলছি কি এখানে একটা নেতৃত্ব থাকে, এটাকে লুকানোর কিছু নাই। যেমন আমরা ফরাসি বিপ্লবকে যখন বুর্জোয়া বিপ্লব বলি, এটা কোনো গালি দেওয়ার জন্য বলি না। ওই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল মধ্যবিত্ত শ্রেণী, এই মধ্যবিত্ত শ্রেণীকে ওই দেশের ভাষায় বুর্জোয়া বলে, আমরা এটা বলি। একইভাবে ইংল্যান্ডের বিপ্লব হয়েছে রাজতন্ত্রের বিরুদ্ধে, সামন্তন্ত্রের বিরুদ্ধে, সেখানে একটা আপোষ হয়েছে। আমেরিকা হয়েছে, এগুলোকে বুর্জোয়া বিপ্লব বলে। সেই অর্থে বাংলাদেশে 1971 এটাকে বাঙালি রাষ্ট্র তৈরি করা, এই অর্থে আমরা বলতে পারি। তার মানে অন্যরা যে ছিল না তা নয়। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে বাঙালি বলতে কি বোঝায়? সকলে তো বাঙালি হতে চায়, অর্থাৎ মানে বাঙালি বলতে আগের দিনে 19বিংশ শতাব্দীতে যে বাঙালি বলা হয়েছিল সেটা বলতে মোটামুটি সংক্ষেপে বলছি, আশা করি ভুল বোঝার অবকাশ থাকবে না, বাঙালি বলতে শুধু বাঙালি হিন্দুই মনে করা হতো। এখনো তাই মনে করা হয় ভারতে। হ্যাঁ, উমা আমার দেখলো আপনি বাঙালি এরকম বলে, আমি তো আপনাকে মুসলমান মনে করেছিলাম, এরকম বলে। তো এই জিনিসটা আমাদের ইতিহাসের একটা অংশ। এটাকে আমরা যে অতিক্রম করে এসেছি, তারপরে 1947-এর পর যে নতুন সংগ্রাম হয়েছে তাতে আমরা বাঙালি বলে পরিচয় দিয়েছি পাকিস্তানিদের মুখে দাঁড়িয়ে। তার মূল কথা ছিল হিন্দু মুসলমান বিভেদটাকে কম করে বাঙালি ঐক্যটাকে তৈরি করা। এর নয় কোনো রহস্যময়তা আমি দেখি না, এটা খুবই ইতিহাসের বস্তুনিষ্ঠ প্রক্রিয়া আর কি।
তো সেই প্রক্রিয়া আজকে তারপরে প্রশ্ন হয় বাঙালি হতে হলে ধরেন এইখানে যত ধর্মীয় কালচার আছে সেটা কি হবে? ধর্ম জিনিসের মধ্যে আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে এখানেই। আপনি ওই যে লতিফ সিদ্দিকীর প্রসঙ্গ বলেছিলেন, লতিফ সিদ্দিকীর যেটা ভুল সেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া নয়, সেগুলোকে ধর্মটা কি সেটা বুঝতে না পারা। আমি বলবো ওনার একটা ভুল আছে, সে ভুলটা বুঝতে হবে যে ঠিক উনি মনে করেন ধর্ম মানে যেন একটা শিশুদের খেলা, তা নয়, এবং অন্য আর 10টা বিষয়ের মতোই একটা বিষয়। হ্যাঁ, উনি খুব অর্থনৈতিক জ্ঞানের পরিচয় দিতে যাচ্ছিলেন যে হজে অনেক টাকা খরচ হয়, উনি বলতে চাচ্ছিলেন যে এটা আর কি। কিন্তু উনি বুঝতে পারছেন হজটা টাকা পয়সার ব্যাপার মাত্র না, হজের একটা পলিটিক্যাল ইকোনমিটা আছেই। হজের যে টাকা হয় সেখান থেকে সৌদি আরব গভর্নমেন্টের আগে লাভ হতো, আগে তাদের কোনো তেলের আগে 1938 সনে সৌদি আরবে তেল আবিষ্কৃত হয়েছে, মাত্র এই দ্বিতীয় মহাযুদ্ধের একটু আগে। সেখানে কোনো আয় উপার্জন ছিল না, একটা বড় উপার্জন ছিল। এই কথাটা বললে কোনো ধর্মদ্রোহিতা কেউ কোনোদিন বলেনি, ওনার কথার ভঙ্গির মধ্যে এটা ছিল। আমি এই জন্য বলছি যে কি আমাদের দেশেও সংস্কৃতির মধ্যে অনেকের ধারণা আছে কি আপনি ধর্মের সাথে কিছু সম্পর্কিত হলেই আপনি খোদা হাফেজ বললে মনে করেন কি আপনি মৌলবাদী হয়ে গেলেন। খোদা হাফেজ মৌলবাদী হবে কেন? এইটা যে ধর্মের মধ্যে সংস্কৃতি আছে, ধর্মের মধ্যে আইন আছে, ধর্মের পরে নৈতিকতা আছে, এইগুলিকে ধর্ম মানে শুধু বিশ্বাস করা নয়। এই জিনিসগুলো যদি আপনি সম্পূর্ণভাবে যদি বিশ্বাস নাও করেন ধর্মের সমস্ত আহকাম, তারপরেও কিন্তু আপনি ধর্মীয় সংস্কৃতি বাড়ি যেতে পারবেন না। এই কথাগুলি যদি আমরা জানতাম তাহলে আমি বলতাম যে আমাদের দেশে এখন যে ভয়ের কথা আমি বলি সেটাই বলি, যে এই যে একটা অশুভ অবস্থা তৈরি করছে, আপনি যেটা নাম আপনি দিয়েছেন চরম ভাবাপন্ন, এটা আমাদের কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না। বরঞ্চ আমি ভেবেছিলাম কি, আমার এটা নাইভ ইউটোপিয়ান ভাবনা, যে আমরা বলি যে মৃত্যু অথবা বড় কোনো জাতীয় দুর্ঘটনা হলে মানুষ কাছে আসে। একটা জাতীয় যখন দুর্যোগ দেখা দিল, যেমন 1970-এ নভেম্বরে ঝড় হয়েছিল, আমরা সকলে কাছে আসি। কিন্তু আমাদের দেখেছি কি এখন আমাদের অন্তরের ভিতরে এমন সব কলুষ ঢুকেছে যে আমরা পরস্পর কাছে দূরে সরে যাচ্ছি। রিকনসিলিয়েশন একটা পথ দরকার, তো মানে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন একটা কথা বলেছে দক্ষিণ আফ্রিকার নেতারা, সেটা থেকে আমরা শব্দটা নিচ্ছি। আমি সে অর্থে বলছি না আমাদের কেন বিএনপি আওয়ামী লীগের মধ্যে তর্ক হয়েছে, কিন্তু দেশটাকে তো কেউ বিক্রয় করতে পারবে না, রাইট, তাই না? আমি রিকনসিলিয়েশনের কথা যদি ভাবি, আমি ভেবেছিলাম কি এই যে ডক্টর পিয়াস করিম মারা গেলেন, সেটা বরঞ্চ বিএনপির বুদ্ধিজীবী অথবা নিরপেক্ষ বুদ্ধিজীবী আওয়ামী লীগ বুদ্ধিজীবীদেরকে আত্ম উপলব্ধিতে সহায়তা করবে। এই তো মানুষের জীবন, এবং এতটাই এতটাই ক্ষণস্থায়ী জীবন। এবং আফটার অল এইটাকে না করে আমরা সেইটাকে যে রাজনীতিকরণ করা হলো, এইটা আমি মনে করি আমাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ নয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।